গুড মর্নিং টু অল অফ ইউ। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভৌত বিজ্ঞানের থার্ড চ্যাপ্টার যেটা রাসায়নিক গণনা সেটা নিয়ে। তো কাজেই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা যারা এখনো অবধি ভিডিওগুলো দেখছো না তারা অবশ্যই ভিডিওগুলো দেখো। আর আমার টার্গেট হচ্ছে মাধ্যমিক 2026, ঠিক আছে? আমার টার্গেট মাধ্যমিক 2026। সো কাজেই যে সমস্ত বন্ধুরা 2026-এ মাধ্যমিক দেবে তারা অবশ্যই করে মানে এই ভিডিওগুলো দেখো। তোমাদের এখনো অবধি জীবন বিজ্ঞানের ভিডিও আপলোড হচ্ছে, ভৌত বিজ্ঞানের ভিডিও আপলোড হচ্ছে, এবং আজকের এই ভিডিওটা করার পরে এবার জীবন বিজ্ঞানের ভিডিও আপলোড হতে থাকবে। তোমাদের জীবন বিজ্ঞানে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়, সেখানে তোমাদের প্রথম 3টা ভিডিও, প্রথম 3টা পার্ট আপলোড হয়ে গেছে। এরপরে আজকে স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করা হবে। এবং ভৌত বিজ্ঞান যদি ধরা হয়, ভৌত বিজ্ঞানে তোমাদের প্রথম দুটো চ্যাপ্টার যেটা হচ্ছে যে পরিবেশের জন্য ভাবনা এবং হচ্ছে তোমার গ্যাসের আচরণ, এই দুটো চ্যাপ্টারে ভিডিও পাবলিশ হয়ে গেছে। এখন আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের থার্ড একটা ছোট চ্যাপ্টার যেটা রাসায়নিক গণনা সেটা নিয়ে আলোচনা করব। রাসায়নিক গণনা। দেখো, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই খুব বেশি যে ইম্পর্টেন্ট তা বলবো না। এটা একটা ছোট্ট চ্যাপ্টার, এখান থেকে জাস্ট 3 নম্বর থাকে তোমাদের মাধ্যমিকে। তো যখন আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারটা পড়বো, তো প্রথমে আমাদের জানতে হবে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে, ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। তো রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া মানে কি? বিক্রিয়া মানে হচ্ছে এখানে দুটো বিক্রিয়ক থাকবে, সেই বিক্রিয়ক কি করবে? বিক্রিয়া করবে একটা সিস্টেমের মধ্যে। বিক্রিয়া করার পরে সেখান থেকে কিছু নতুন পদার্থ উৎপন্ন করবে। যে পদার্থটা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সেটাকে বলে বিক্রিয়ক, এবং যে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেই পদার্থকে বলে বিক্রিয়াজাত পদার্থ, ঠিক আছে? এবার রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত একাধিক পদার্থ উৎপন্ন হয়, বা একাধিক পদার্থ যুক্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। তো রাসায়নিক বিক্রিয়া কি? যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত একাধিক পদার্থ উৎপন্ন করে, বা একাধিক পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মযুক্ত একটি বা একাধিক পদার্থ উৎপন্ন করে, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। বেসিক্যালি রাসায়নিক বিক্রিয়াটা কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তোমার যে প্রক্রিয়ার মাধ্যমে একটা পদার্থ বিশ্লিষ্ট হয়ে অন্য একটা পদার্থ উৎপন্ন হচ্ছে, সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এবং এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি তোমাদের অঙ্ক আসে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার বেসিক্যালি রাসায়নিক গণনা বলছে। তো রাসায়নিক গণনা মানে এখানে সমীকরণ থাকবে, সমীকরণটাকে ইউজ করা হবে। এখানে হচ্ছে তোমার বিক্রিয়া অংশগ্রহণ করবে, করে বিক্রিয়াতে পদার্থ উৎপন্ন করবে। তো প্রথমে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি আমরা জানলাম। এবারে রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানবো। রাসায়নিক সমীকরণ। দেখো, আমরা রাসায়নিক বিক্রিয়া কি পড়েছি, এবারে আমরা জানবো রাসায়নিক সমীকরণ কি। রাসায়নিক সমীকরণ মানে কি? এই যে রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমরা সমীকরণের আকারে প্রকাশ করি তখন সেটাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। যেমন হচ্ছে কি, ধরো কার্বন ডাই অক্সাইড কিভাবে উৎপন্ন হয়? কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এরপরে রাসায়নিক বিক্রিয়ার সময় কি হয়? ভরের সংরক্ষণ হয়। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের যে সংরক্ষণ হয়, একটা কথা মাথায় রাখবে, রাসায়নিক বিক্রিয়ায় ভর সংরক্ষিত থাকে।
অ্যাকচুয়ালি কি, বিক্রিয়কের পূর্বের যে ভর এবং বিক্রিয়াজাত পদার্থের ভর উভয়েরই কিন্তু সমান থাকে, ঠিক আছে। এবার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে জানবো ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। ভরের নিত্যতা সূত্র। তো এই সূত্রটা কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর বিকারক পদার্থ সমূহের মোট ভরের সমান হয়। বেসিক্যালি এটা কি বলছে, যে বিক্রিয়ার পূর্বে বিক্রিয়কের যে ভর, টোটাল বিক্রিয়কের যে ভর এবং বিক্রিয়কের পরে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে সেটা টোটাল ভর দুটো কিন্তু ইকুয়াল থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভরের নিত্যতা সূত্র। তো ভরের নিত্যতা সূত্রটা কি, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ সমূহের মোট ভর বিকারক পদার্থ সমূহের মোট ভরের সমান হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ভরের নিত্যতা সূত্র, ঠিক আছে। এবারে তো বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে তোমাদের এইরকম টাইপ কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাতে কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে যে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, যেখানে পটাশিয়ামের আণবিক ভর কত দেওয়া আছে 39, ক্লোরিনের আণবিক ভর কত দেওয়া আছে 35.5 এবং অক্সিজেনের আণবিক ভর কত দেওয়া আছে 16। তো এবারে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে অক্সিজেন পাওয়ার যে মেইন রিঅ্যাকশনটা সেটা হচ্ছে KClO3, মানে পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3 এবং সেখান থেকে হচ্ছে তোমার কি উৎপন্ন হচ্ছে, পটাশিয়াম ক্লোরাইড KCl এবং হচ্ছে তোমার অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবারে এই পটাশিয়াম ক্লোরাইড এবারে হচ্ছে KClO3 থেকে কি উৎপন্ন হচ্ছে KCl+O2। এবারে আমাকে মাস ব্যালেন্স করতে হবে, মানে ভরে হচ্ছে তোমার সমতা বজায় রাখতে হবে উভয় দিকে। তো তার জন্য এখানে কি আছে, এখানে হচ্ছে 3টে অক্সিজেন আছে আর এখানে 2টো অক্সিজেন আছে, তাহলে আমার 3টে অক্সিজেন অ্যাড করতে হবে, 3টে অ্যাড করলাম। এবার টোটাল কটা অক্সিজেন হলো, এখানে 6টা অক্সিজেন হলো। এবারে তার জন্য কি করবো, এখানে 3টে আসে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 6টা হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, পটাশিয়ামের KCl এর ক্ষেত্রে প্রথমে ছিল শুধু KCl, তার মানে এখানে 2 মাল্টিপ্লাই করতে, যদি এখানে 2 মাল্টিপ্লাই করি তো সেটা করে এটা ইকুয়েশনটাকে সমতায় নিয়ে এসেছি। তারপরে এবার এটা আণবিক ভর ক্যালকুলেশন করা হয়েছে, আণবিক ভর ক্যালকুলেশন করে এসেছে 245, আর অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর ক্যালকুলেশন করে কত এসেছে 96। তো এবারে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তার মানে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, 96 ডিভাইডেড বাই 245 গ্রাম। এবার 24.5 গ্রাম অক্সিজেনকে উত্তপ্ত, এই পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত অক্সিজেন পাওয়া যাবে, 96 ইন্টু 24.5 ডিভাইডেড বাই 245। তাহলে এবার পয়েন্টটাকে নিচে নিয়ে আসলে 10 মাল্টিপ্লাই হবে, তাহলে 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যায়, ঠিক আছে। এইরকম টাইপ কোশ্চেন তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে থাকে। এবারে এই চ্যাপ্টারে যেটা হচ্ছে মেন মানে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আয়তন সংক্রান্ত গণনা, ঠিক আছে। তো জাস্ট 1 মিনিট ফর ইরেজিং অল দিস থিং। গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব, যেটাকে ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়। তো এই গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্বটা কি, এটা হচ্ছে যে কোনো উষ্ণতায় ও চাপে কোনো আয়তনের গ্যাসের ভর এবং ওই একই উষ্ণতায় ও চাপে সম-আয়তন হাইড্রোজেনের ভরের অনুপাতকে বলা হয় গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব। তো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব কি, যে কোনো গ্যাসের উষ্ণতায় ও চাপে আয়তনের যে কোনো উষ্ণতায় ও চাপে গ্যাসের যে কোনো উষ্ণতায় ও চাপে যে কোনো উষ্ণতায়
ও চাপে যে কোনো আয়তনের গ্যাসের ভর, যে কোনো আয়তনের গ্যাসের ভর ডিভাইডেড বাই একই উষ্ণতায় ও চাপে সম আয়তন হাইড্রোজেনের ভর। বেসিক্যালি গ্যাসের বাষ্প ঘনত্ব ইজ নাথিং বাট ইট ইজ দ্য রেশিও অফ যে কোনো গ্যাসের উষ্ণতায় ও চাপে যে কোনো গ্যাসের আয়তনের ভর, মানে গ্যাসের ভর ডিভাইডেড বাই একই উষ্ণতায় ও চাপে সম আয়তন হাইড্রোজেনের ভর। বেসিক্যালি ইট ইজ দ্য রেশিও অফ টু মাস। ঠিক আছে, এবারে হচ্ছে এটা গেল। এবারে হচ্ছে তোমার আণবিক, এবারে এটা হলো। এবারে এরপরে হচ্ছে তোমাদের এবার আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি। আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। ঠিক আছে, এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন। এই রিলেশনটিকে প্রুফ করতেও দিতে পারে অনেক সময়, এবং এই রিলেশন থেকে তোমাদের হচ্ছে বিভিন্ন রকমের অঙ্ক থাকতে পারে। ঠিক আছে, এবারে তোমার হচ্ছে একই উষ্ণতায় ও চাপে আয়তনের সম গ্যাস সম আয়তন হাইড্রোজেনের তুলনায় যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে বলা হয় গ্যাসের বাষ্প ঘনত্ব। এবারে গ্যাসের আণবিক ভর মানে কি? গ্যাসের আণবিক ভর মানে হচ্ছে তোমার যে কোনো গ্যাস যে অণু দ্বারা গঠিত সেই অণুর যে ভর সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। এবং এই গ্যাসের আণবিক ভর গ্যাসের বাষ্প ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত? গ্যাসের আণবিক ভর ইকুয়ালস টু 2 ইন্টু গ্যাসের বাষ্প ঘনত্ব। তো এটা তোমরা চাইলেও তোমরা প্রুফ করতে পারো। বেসিক্যালি এরকম প্রুফ দেয় না, এখান থেকে এর উপর ডিপেন্ড করে তোমাদেরকে কোশ্চেন দেয়। ঠিক আছে, যেটা তোমাদের মাধ্যমিকে আসে আর কি বেসিক্যালি। তো সেই রকম টাইপ একটা কোশ্চেন তোমাদেরকে আমি করাচ্ছি। এইট 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে? এটা হচ্ছে তোমার কোশ্চেন। এইরকম টাইপ কোশ্চেন তোমাদেরকে হচ্ছে বেসিক্যালি আসে পরীক্ষায়। ঠিক আছে, 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সাথে বিক্রিয়ায় সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে। তো এবারে 1 মোল ফেরাস সালফাইড। ঠিক আছে, এবার ফেরাস সালফাইডের সংকেত কি? FeS। তো FeS এর আণবিক ভর কত? ফেরাসের 56 আর সালফারের কত? 16 দুগুণে 32। তার মানে তোমার হচ্ছে কত হবে? 88 গ্রাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আয়রনের আণবিক ভর 56 এবং সালফারের 32 দেওয়া থাকবে। ঠিক আছে, যেহেতু তোমাদের এখন এই সমস্ত গুলো পড়ানো হয়নি, তোমাদের হচ্ছে ওই মৌলের বিভিন্ন মানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেনের আণবিক ভর মানে বেসিক্যালি যেটাকে বলা হয় তোমার হচ্ছে এই টেবিল আর কি, টেবিল কি বলে ওটা, পারমাণবিক টেবিল আর কি। টেবিলটা আর কি তোমাদেরকে এখনো তো আসেনি, ওগুলো পরে আসবে, তখন তোমরা এগুলো পড়বে। তো বেসিক্যালি আয়রন সালফাইড FeS এর যেখানে 56 প্লাস 32 মানে এখানে FeS এর হচ্ছে তো আণবিক ভর 88 গ্রাম। এবারে এরপরে 88 গ্রাম FeS মানে হচ্ছে 1 মোল FeS অণু। ঠিক আছে, 88 গ্রাম ফেরাস সালফাইড ইকুয়ালস টু 1 মোল FeS অণু। তার মানে 1 গ্রাম ফেরাস সালফাইড মানে 1 ডিভাইডেড বাই 88 মোল অণু। তারপরে তার মানে
8 গ্রাম ফেরাস সালফাইড মানে হচ্ছে তোমার 8.8 divided by 88, that will be equals to 0.1 mole FeS অণু। ঠিক আছে, এবারে কি বলছে, ফেরাস সালফাইডের সাথে লৌহ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত পরিমাণ হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে। এবার তার মানে আমাকে বিক্রিয়াটা লিখতে হবে, ফেরাস সালফাইড FeS প্লাস লৌহ সালফিউরিক অ্যাসিড H2SO4 এর বিক্রিয়া FeSO4 ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইড H2S উৎপন্ন হয়। এবারে STP-তে এক তোমার হচ্ছে মোল অণু ইকুয়ালস টু 22.4 লিটার, এটা তো আমরা জানি। ঠিক আছে, তো তার মানে ধরেন, তার মানে তোমার হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে তোমার 1 মোল FeS অণু STP-তে 22.4 লিটার H2S উৎপন্ন করে, হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে তুমি পেয়েছো কত, 0.1 মোল অণু। তার মানে 1 মোল অণুতে যদি এত হয়, তাহলে 0.1 মোল অণুতে কত হবে, 22.4 ইন্টু 0.1, তার মানে 2.24 লিটার 2.24 লিটার হাইড্রোজেন সালফাইড অণু উৎপন্ন হবে। এটা এইরকম টাইপ কোশ্চেন তোমাদেরকে দেয়। তো বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে এইরকম টাইপ কোশ্চেন আসে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের জাস্ট একটাই 3 মার্কসের কোশ্চেন থাকে, এবং সেই কোশ্চেনটা হচ্ছে একটা প্রবলেমেটিক টাইপ কোশ্চেন থাকে। তো কাজে এই চ্যাপ্টারটা তোমরা চাইলে ভালো করে পড়তে পারো। এই চ্যাপ্টারে সেরকম পড়ার কিছু নেই। এই চ্যাপ্টারে প্রথম তো রাসায়নিক বিক্রিয়া রয়েছে, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেটা দেখলে, তারপরে রাসায়নিক সমীকরণটা কেমন ভাবে লেখে সেটা দেখলে, তারপরে হচ্ছে এরকম টাইপের কিছু কোশ্চেন থাকে আণবিক ভরের উপর ডিপেন্ড করে কিভাবে তুমি রাসায়নিক সমীকরণ লিখবে সেরকম। তারপরে হচ্ছে তোমার ওখানে ছিল এই ভরের নিত্যতার সূত্র, আর তারপরে হচ্ছে তোমাদের ভরের নিত্যতার সূত্র, এটা হয়ে গেল। এবারে এরপরে তোমাদের কি আছে, এরপরে তোমাদের এরকম হচ্ছে এই গ্যাসের আণবিক ভর আর বাষ্প ঘনত্ব, এইগুলো হচ্ছে তোমাদের একটু জানার বিষয়। এগুলো জানলে এবং এরপরে হচ্ছে তোমাদের এর উপর রিলেটেড এই কোশ্চেন গুলো থাকে। বেসিক্যালি এটাই হচ্ছে তোমার রাসায়নিক গণনা চ্যাপ্টার, একটা ছোট্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা যদি একটুখানি পড়ো, এখান থেকে 3 মার্কস তুমি আরামসে পেয়ে যাবে। তো কাজে এই চ্যাপ্টারে কিন্তু এরকম প্রবলেমেটিক কোশ্চেন থাকে। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে একটু বুঝে শুনে করবে। ঠিক আছে, কারণ এই চ্যাপ্টারে কিন্তু বোঝার সেরকম কিছু নেই। এই চ্যাপ্টারটা অ্যাপ্লিকেশন বেসড চ্যাপ্টার। এই চ্যাপ্টারে তোমাদের বেসিক্যালি কি হয়, এরকম রাসায়নিক বিক্রিয়ার উপর ডিপেন্ড করে তোমাদেরকে ফর্মুলা বেসড করে প্রবলেম সলভ করতে দেওয়া হয়, যেটা একটু চাপের হয়। তো কাজে তোমরা যদি একটু ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। আর তো তাহলে আজকে এখানে এই চ্যাপ্টারটাকে শেষ করছি। আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, ফ্রিতে যদি তোমরা কোয়ালিটি কন্টেন্ট পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং আমার লক্ষ্য যেহেতু মাধ্যমিক 2026, সেহেতু আমি তোমাদের মাধ্যমিকের মানে যে 3টা সাবজেক্ট সায়েন্সের, সেই 3টা সাবজেক্টে রেগুলার ভিডিও আসতে থাকবে। ম্যাথমেটিক্সে এখনো স্টার্ট করা হয়নি, ম্যাথমেটিক্সে স্টার্ট করে দেবো। তো কাজে কোনো চাপ নেই। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।